স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএনপির ভরসায় থাকবে না আওয়ামী লীগ, প্রস্তুতি নিচ্ছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশে অ্যাকশন শুরু তারিকের, দিল্লির সিগন্যালে এবার গ্রেফতার হবেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপির মিথ্যাচারের দিশেহারা জনগণ, চলছে লুটপাটের মহোৎসব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মামলায় অভিযোগ থানায় ঝুঁকে ওসি সহ ৭ পুলিশকে পেটালেন জামায়াতের নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হরমুজ প্রণালীতে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ ৬ দেশের জাহাজ, ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের মূলধারার রাজনীতি ২ ভাগে বিভক্ত। ১ আওয়ামী লীগ, ২ আওয়ামী বিরোধী। বাংলাদেশে দীর্ঘকাল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, ক্ষমতায় ছিল বিএনপিও। সময়ের হাত ধরে সবকিছু বদলে যায়। বাংলাদেশের রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন হয়েছে, বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানের পর। জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারকে সরিয়ে অবৈধ উপায়ে ইউনূস ক্ষমতা দখল করেন। মানুষ যে আশা নিয়ে ইউনূসকে ক্ষমতায় আসীন করেছিল, তাদের সেই আশা পূরণ হয়নি। উল্টে বাংলাদেশ সব দিক দিয়ে পিছনের সারিতে চলে গিয়েছিল। ফলে দেশবাসী চেয়েছিল দ্বিতীয় দফায় আরও একটি পরিবর্তন। সেই পরিবর্তনের হাত ধরে বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। অনেকে বলছে ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন, সবকিছু আগে থেকেই সাজানো ছিল। দরকার ছিল একটা সিলমোহরের। ১২ ফেব্রুয়ারির নির্বাচন আসলে সেই সিলমোহরের কাজ করেছে। এই অবস্থায় আওয়ামী লীগ এবং হাসিনার ঘর ওয়াপসির বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে গুঞ্জন। তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়, দলটির বিষয়ে তার বা তার দলের অবস্থান কি। জবাবে তিনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। কারণ আজ যদি তিনি কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন, তাহলে আগামী দিনে তার দলকে অন্য কোনো দল নিষিদ্ধ ঘোষণা করবে না, তার নিশ্চয়তা কোথায়? এই বিবৃতির পর মনে হতেই পারে তারেক রহমান চাইছেন আওয়ামী লীগ দেশে ফিরুক। এর পিছনে বেশ কয়েকটি যুক্তিও উঠে আসতে শুরু করেছে। সেই যুক্তি নিয়ে পর্যালোচনা দূরে সরিয়ে রেখে আলোচনা করা যাক বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়টি। বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আওয়ামী লীগ কি বিএনপির ভরসায় রাজনীতি করবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়ে দিয়েছেন, তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার পক্ষপাতী নন। অথচ নির্বাচনের প্রাক্কালে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় শোনা গিয়েছিল ঠিক উল্টো কথা। অনেকে এখন বলছেন, আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে টানতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছিলেন, আর ভোট মিটতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। এর থেকে বোঝা যাচ্ছে অবৈধ ইউনূস সরকার তাদের মেয়াদ আরও বাড়িয়ে নেওয়ার জন্য তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছেন। সমস্যা হল, বাংলাদেশের রাজনীতি কোনোভাবেই আওয়ামী লীগকে বাদ দিয়ে হয় না। তবে কি তারেক সরকার ওই দলটির ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে? বিশ্লেষকেরা বলছেন, অবৈধ ইউনূস সরকারের নির্বাহী আদেশের কোনো মূল্য নেই। কারণ এই সরকার জনগণের ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসীন হয়নি, তারা গোলেমালে ফাঁকতালে ক্ষমতা দখল করেছে। জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের কারণে জাতীয় রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়, ইউনূস সরকার সেই শূন্যস্থান দখল করে। বলা হচ্ছে, বিএনপি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললেও দলের কিছু যাবে না, কিছু আসবে না। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় মা থেকেও মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে। হাসিনা সরকারের সবকিছু যে ঠিকঠাক ছিল তা নয়, তবু এত কিছুর পরেও হাসিনার শাসনামলে বাংলাদেশে সার্বিকভাবে উন্নত হয়েছে। আর বিএনপি ক্ষমতায় আসার ফলে যারা মনে করছে দেশে গণতন্ত্র ফিরে এসেছে, তারা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছেন। যদি তারেক রহমান হাসিনার দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতেন, তাহলে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার কয়েকদিনের মধ্যে ঘোষণা করতেন। বাংলাদেশে গণতন্ত্র ফেরার নতুন অঙ্গীকারের স্থিতিশীলতা ও টেকসইতা নির্ভর করবে তারেক রহমান কিভাবে এই গুরুত্বপূর্ণ কিন্তু এড়িয়ে যাওয়া সমস্যার বিষয়টি পরিণত করার মোকাবিলা করেন তার ওপর। নিউজ প্রেজেন্স। এদিকে বাংলাদেশে অ্যাকশন শুরু তারেকের, দিল্লির সিগন্যালে এবার গ্রেফতার হবেন ইউনূস। প্রশ্ন তোলার কারণ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেফতার।
সোমবার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বারিধারা ডিওএইচএস এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা সরকার কর্তৃক নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে মালয়েশিয়া শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসাবে নিয়োগ পান। নিয়োগের পর তাদের থেকে আরও টাকা দাবি করতেন। তার মাথায় হাত ছিল এক দলীয় এমপির। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৭,১২৪ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষার নামে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নিয়ে মোট ১১৯,৩২,৭০,০০০ টাকা আত্মসাৎ করেছেন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের তরফে আদালতে বলা হয়েছে, অভিযুক্তের জামিন মঞ্জুর করলে তিনি তদন্তে প্রভাব খাটাবেন, কারণ তার সঙ্গে বিএনপি সরকারের এক মন্ত্রীর ঘনিষ্ঠতা রয়েছে। মন্ত্রীর আশীর্বাদী হাত থাকার পরেও মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে তারেক রহমান বুঝিয়ে দিতে চাইলেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রশ্ন হল, মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেই কি থেমে যাবেন তারেক প্রশাসন? মাসুদকে গ্রেফতারের কারণ, ক্ষমতা থাকাকালীন তিনি তারেক রহমানের ওপর অত্যাচার করেছিলেন। কিন্তু এই শারীরিক নির্যাতনের পিছনে অন্য কারো সম্মতি ছিল না। ইকবাল করিম ভূঁইয়া কেন এখন বাইরে? সদ্য সাবেক হওয়া জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকেই বা কেন গ্রেফতার করা হচ্ছে না? আর ১/১১ সরকার বা ২৪ জুলাই অগাস্ট অভ্যুত্থানের যিনি খলনায়ক, তাকেই বা কেন তারেক রহমান গ্রেফতার করছেন না? এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেমন শেখ হাসিনার আত্মীয়, তেমনি মাসুদ উদ্দিন খালেদা জিয়ার দূর সম্পর্কের আত্মীয়। খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন মাসুদ উদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসি হন। সেই তার বিরুদ্ধে খালেদার সঙ্গে বেইমানি করার অভিযোগ ওঠে। যেমন একই অভিযোগ উঠেছে শেখ হাসিনাকে নিয়ে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১/১১ একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়। দীর্ঘ ১৯ বছর পর সেই সময়ের একজন সেনা কর্মকর্তা গ্রেফতার কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রশ্ন উঠছে, বিচার কি সবার জন্য হচ্ছে, নাকি শুধু নির্বাচিত কিছু ব্যক্তির জন্য? জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে নির্যাতনের অভিযোগে, কিন্তু সেই সময়ের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখনও বাইরে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, যাদের অনেকেই মাস্টারমাইন্ড হিসাবে দেখেন, তারা কি সত্যিই বিচারের বাইরে? ইকবাল করিম ভূঁইয়া তার মধ্যে অন্যতম। আর পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুসকে কেন গ্রেফতার করা হচ্ছে না? শোনা যায় তিনি তারিককে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন। বিএনপির বরাবরের অভিযোগ, তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং প্রায় ২ বছর তাদের ক্ষমতায় থেকে যাওয়ার পেছনে কলকাঠি নেড়েছিলেন তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন। সময়মতো ভোট হলে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসত বলে দলটি মনে করে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে ২০০৮-এর ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় আওয়ামী লীগ। সেই থেকে টানা ১৬ বছর ক্ষমতায় ছিল দলটি। অন্যদিকে একটানা ২ দশক ক্ষমতার বাইরে ছিল বিএনপি। যদিও রাজনৈতিক মহল বলছে ইউনুসের গ্রেফতারই সময়ের অপেক্ষা। তাকে কখন গ্রেফতার করা হবে সেটা জানিয়ে দেবে দিল্লি। আরও জানিয়ে দেব, বিএনপির মিথ্যাচারে দিশেহারা জনগণ, চলছে লুটপাটের মহোৎসব। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসার প্রথম মাসেই গভীর সংকটে পড়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। একদিকে লুটপাট ও অব্যবস্থাপনায় বিপর্যস্ত অর্থনীতি, অন্যদিকে মন্ত্রীদের একের পর এক বিভ্রান্তিকর ও বাস্তবতা বিবিচ্ছিন্ন মন্তব্যে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে ঈদযাত্রা ও দেশের অভ্যন্তরীণ জ্বালানি তেলের তীব্র সংকট নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অসত্য বক্তব্য চরম ক্ষোভের সৃষ্টি করেছে জনমনে। এবারের ঈদুল ফিত্রে সাধারণ মানুষের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের নানা মন্তব্য তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ঈদযাত্রার পুরোটা সময় তিনি দাবি করেছেন কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, বরং যাত্রীদের অভিযোগ যে ভাড়া কম নেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে জানান, পরিবহন মালিকদের নৈরাজ্য ও সরকারের নজরদারির অভাবে গত ২০ বছরের রেকর্ড ভেঙেছে এবারের ভাড়া সন্ত্রাস। সমিতির তথ্যানুযায়ী ৮৭% বাস মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। ৫৫০ টাকার ঢাকা পাবনা নাটোরের ভাড়া নেওয়া হয়েছে ১২০০ টাকা। ৫০০ টাকার ঢাকা রংপুরের ভাড়া ঠেকেছে ১৫০০ টাকায়। সব মিলিয়ে দূরপাল্লার ৪০ লাখ ট্রিপে অতিরিক্ত ভাড়া আদায় হয়েছে প্রায় ১৪৮ কোটি টাকা। মন্ত্রীর স্বস্তিদায়ক ঈদযাত্রার দাবির বিপরীতে চন্দ্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট, সদরঘাটে বিশৃঙ্খলা এবং ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে অসংখ্য মানুষের আহত হওয়ার ঘটনা সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতাকেই স্পষ্ট করেছে। ঈদযাত্রায় রেকর্ড প্রাণহানি।
সরকারি হিসেবে সড়কে 92 দুর্ঘটনায় 100 জন নিহত হলেও বেসরকারি সংস্থার রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে ভিন্ন তথ্য। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী ঈদের ছুটিতে 268টি সড়ক দুর্ঘটনায় 204 জন নিহত এবং 6 শতাধিক মানুষ আহত হয়েছেন। নির্বিঘ্ন ঈদযাত্রার সরকারি দাবির মুখে এই প্রাণহানি অতীতের যে কোনো রেকর্ডের চেয়ে বেশি। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে বলে সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেন। অথচ মাঠ পর্যায়ের চিত্র সম্পূর্ণ বিপরীত। ঈদের ছুটি শেষ হতেই রাজধানীসহ সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পাওয়ার অভিযোগ চালকদের। কোথাও কোথাও পাম্প বন্ধ রাখা হয়েছে তেল নেই লিখে। তেলের মজুদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় সরকার সরবরাহ 10 থেকে 15% কমিয়ে দেওয়ায় তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। বাংলাদেশের গ্যাস উত্তোলনের উপজাত বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল ও অকটেন দেশীয় চাহিদার চেয়েও বেশি উৎপাদিত হয়। 2022 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে স্পষ্ট বলেছিলেন, বাংলাদেশ অকটেন ও পেট্রোলে স্বয়ংসম্পূর্ণ এবং মাঝে মাঝে উদ্বৃত্ত তেল বাইরে বিক্রিও করা হয়। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে অজুহাত করা হলেও বিশ্লেষকদের মতে বর্তমান সংকটের মূল কারণ সরকারের চরম অদক্ষতা ও লুটপাটের মনোভাব। এই সংকটের বহুমুখী প্রভাব পড়ছে অর্থনীতিতে। গ্যাসের তীব্র সংকটে দেশের 4টি বড় সরকারি সার কারখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। লোডশেডিংয়ের কারণে গার্মেন্টস খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে পাবলিক ও প্রাইভেট সহ দেশের সব বিশ্ববিদ্যালয় ঈদের অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান, কাতার থেকে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় এবং চড়া মূল্যে স্পট মার্কেট থেকে কার্গো কেনার কারণে রিজার্ভ তলানিতে ঠেকেছে। বিশ্লেষকদের মতে 1.5 বছরের অন্তর্বর্তী অধ্যায় পার করে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও তাদের লুটপাটের মনোভাবের কারণে অর্থনীতির রক্তক্ষরণ কমেনি। দেশ নিয়ে দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণে সরকারের উদাসীনতা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি অচিরেই পঙ্গু হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এদিকে দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে 26। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান শেষে নিহতের সংখ্যা বেড়ে 26 জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আর কোনো নিখোঁজের সংবাদ পেলে উদ্ধার কাজ আবার শুরু করা হবে। বৃহস্পতিবার 26 মার্চ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে আরও 3 জনের মরদেহ উদ্ধার করলে এই মর্মান্তিক পরিণতির বিষয়টি নিশ্চিত হয়। বুধবার বিকেল 5:15টার দিকে দৌলতদিয়া 3 নম্বর পন্টুনে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ইতিমধ্যে 24টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের তালিকায় 11 জন নারী, 7 জন পুরুষ এবং 8 জন শিশু রয়েছেন। ঢাকা অভিমুখে যাওয়া এই বাসটিতে প্রায় 40 থেকে 50 জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে, যাদের মধ্যে মাত্র 5 থেকে 7 জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। দীর্ঘ 6 ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর বুধবার রাত 11:30টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার ক্রেন দিয়ে ডুবে যাওয়া বাসটি নদী থেকে উপরে তোলা হয়। দুর্ঘটনার পরপরই নিখোঁজ যাত্রীদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বড় আকারের তল্লাশি অভিযান শুরু করে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 23 জনের মরদেহ পাওয়া গেলেও পরে আরও 3 জনের সন্ধান মেলে। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে, যাদের অধিকাংশের বাড়ি রাজবাড়ী ও কুষ্টিয়া জেলায়। বাসটির চালক আরমান খানও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে নদী তীরবর্তী পরিবেশ ভারী হয়ে উঠেছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিতুল ইসলামের নেতৃত্বে পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে আগামী 3 কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ফেরিতে ওঠার সময় চালকের নিয়ন্ত্রণ হারানো কিংবা পন্টুনের ত্রুটির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরও জানিয়ে দেব মামলায় অভিযোগ, থানায় ঢুকে ওসিসহ 7 পুলিশকে পেটালেন জামায়াতের নেতাকর্মীরা। গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুব জামায়াতের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। এতে থানার ওসি সরোয়ার আলম খান সহ অন্তত 7 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা যুব জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশসহ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িত সন্দেহে তৌহিদুল ইসলাম কানন নামে এক যুব জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৬ মার্চ দুপুরে পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত 9:30টার দিকে পলাশবাড়ী থানায় এ ঘটনা ঘটে। ওসি সরোয়ারে আলম খান জানান, পলাশবাড়ী উপজেলা শহরের কালীবাড়ীহাটের সরকারি বরাদ্দের একটি দোকানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার রাত 9:30টার দিকে ওই বিষয়টি নিয়ে যুব জামায়াতের নেতা মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে একটি অভিযোগপত্রসহ থানায় আসেন। পলাশ তাৎক্ষণিকভাবে বিবাদমান ওই দোকানে তালা দিতে তাকে চাপ দেন। এতে তিনি আপত্তি জানান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। তাতে সন্তুষ্ট না হয়ে ওই নেতা ওসির সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত ওসি রাজি না হলে ওই নেতা ও তার সঙ্গে থাকা যুবকেরা ওসির ওপর চড়াও হন। এক পর্যায়ে তাকে মারপিট করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়। এতে তিনি সহ 7 পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে সহকারী উপনিরীক্ষক এএসআই রুহুল আমিন, রাসেল, ছানোয়ার সহ 7 জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সোহাগ জানান, রাত 10টার দিকে 7 জন পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে 3-4 জন হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে যুব জামায়াতের নেতাকর্মীরা। তাদের দাবি, পুলিশই আগে তাদের ওপর হামলা চালিয়েছে এবং এতে তাদের 2 জন আহত হয়েছে। পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযুক্তদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে দলীয় কেউ জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধার সহকারী পুলিশ সুপার এবিএম রশিদুল বাড়ি বলেন, পুলিশ সদস্যদের ওপর মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত এক যুবককে আটক হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে হরমুজ প্রণালীতে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ 6 দেশের জাহাজ ইরান। মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে বাংলাদেশের জন্য স্বস্তির খবর দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, বাংলাদেশ সহ কয়েকটি বন্ধুপ্রতিম দেশের বাণিজ্যিক জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদে চলাচলের বিশেষ সুযোগ দেওয়া হবে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের এই সময়ে ইরানের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ চেইন সচল রাখতে বড় ভূমিকা রাখতে পারে। মূলত গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের স্থবিরতা তৈরি হলেও ইরান এখন বাছাই করা কিছু দেশকে এই রুট ব্যবহারের অনুমতি দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমা গণমাধ্যমের দাবি নাকচ করে দিয়ে বলেন যে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি। তিনি জানান, অনেক দেশ ও জাহাজ মালিক নিরাপদে প্রণালী পার হওয়ার জন্য তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আরাগাচি স্পষ্ট করেছেন, যেসব দেশকে ইরান বন্ধু মনে করে অথবা বিশেষ প্রয়োজনে অনুমতি দেয়, তাদের জন্য ইরানি সশস্ত্র বাহিনী নিরাপদ পাহারার ব্যবস্থা করছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের এই বিশেষ তালিকায় চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত এবং বাংলাদেশের নাম উল্লেখ করেছে। ইতিমধ্যে ভারতের 2টি জাহাজ এই সুবিধা নিয়ে প্রণালী পার হয়েছে এবং বাংলাদেশের সঙ্গেও এ বিষয়ে সমন্বয় করা হয়েছে বলে তিনি জানান। তবে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য পথ খোলা রাখলেও শত্রু রাষ্ট্রগুলোর ক্ষেত্রে ইরান তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে। আরাগাচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যেসব দেশকে ইরান প্রতিপক্ষ হিসেবে দেখে বা যারা চলমান এই যুদ্ধে সরাসরি জড়িত, তাদের কোনো জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে না। তার মতে, যেহেতু পুরো অঞ্চলটি এখন একটি যুদ্ধক্ষেত্র, তাই শত্রুপক্ষ ও তাদের মিত্রদের জাহাজ চলাচলের কোনো সুযোগ নেই। ইরান বর্তমানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই জলপথের ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে, যার ফলে বিশ্ববাজারের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ ব্যবস্থা কার্যত তেহরানের হাতের মুঠোয় চলে এসেছে। শিপিং তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লয়েডস লিস্ট এবং বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় 95% কমে গেছে। স্বাভাবিক সময় প্রতিদিন গড়ে 120টি জাহাজ যাতায়াত করলেও চলতি মাসে মাত্র 155টি জাহাজ এই পথ অতিক্রম করতে পেরেছে। এর মধ্যে বেশিরভাগই ছিল তেল ও গ্যাসবাহী জাহাজ, যা পূর্ব দিকে অগ্রসর হয়েছে। যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাব এবং ইসরায়েলি হামলার মুখে ইরান এই জলপথকে তাদের প্রধান কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এমতাবস্থায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য ইরানের এই বিশেষ ছাড় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি করতে পারে। আরও জানিয়ে দেব, ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।
ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেখান থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া ওঠার একটি ভিডিও যাচাই করে নিশ্চিত হয়েছে বিবিসি। ভূমধ্যসাগর উপকূলে হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। 2022 সালে এটি কয়লা থেকে গ্যাস চালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায় বিদ্যুৎ কেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া ওপরের দিকে উঠছে। বিবিসি বলেছে, আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করতে পেরেছি এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে। এদিকে ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশনের বরাদ্দে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।